আজকে যে ক্রাইম স্টোরিটা শোনাবো সেটা শুরু হয়েছিল দক্ষিণ ভারত থেকে। দক্ষিণ ভারতের একটা ছেলে, তার নাম ছিল গোকুল, একটা মেয়ে, তার নাম ধন্য বাবু। তো দুজন একসাথে স্কুলে পড়তো। স্কুলের পর তারা কলেজেও একসাথে পড়েছে। তারপরে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার জন্য তারা দুজনেই দিল্লি চলে আসে। দিল্লিতে তারা 2002 থেকে 2007 পর্যন্ত সেম কলেজে পড়েছিল। দুজনের বাড়ি সাউথে ছিল, দুজন ছোটোবেলার বন্ধুও ছিল। তো 2002 থেকে 2007 পর্যন্ত তারা একসাথেই থাকে। যখনই তারা বাড়ি যেত দুজন একসাথেই যেত, যখন তারা বাড়ি থেকে ফিরতো তখনও একসাথে ফিরতো। দিল্লিতেও কখনো কোথাও ঘুরতে যাওয়া ইত্যাদি যা কিছু কাজ করতো তারা দুজন একসঙ্গে করতো। দুজনের মধ্যে প্রথমে বন্ধুত্ব ছিল, তারপরে প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল। কিন্তু পড়াশোনা শেষ করার পর মেয়েটা আবার নিজের বাড়ি ফিরে যায়, মানে আবার দক্ষিণ ভারতে ফিরে যায়। সেখানে গিয়ে কর্ণাটকে ব্যাঙ্গালোরে একটা চাকরি পায়, সেখানে সে চাকরি করতে শুরু করে। ছেলেটা কিন্তু দক্ষিণ ভারতে ফিরে যায়নি, ছেলেটা দিল্লিতেই থাকে। দিল্লিতে থেকে সেখানে চাকরি করতে শুরু করে। দুজনের মধ্যে ধীরে ধীরে কথা বলা কমে যায়, দুজনের মধ্যে সম্পর্কটা শেষ হয়ে যায়। এদিকে ছেলেটা অন্য একটা নতুন মেয়ে, তার নাম ছিল অনুরাধা। অনুরাধা রাঁচির মেয়ে, কিন্তু সে দিল্লিতে থাকতো। দিল্লিতে একটা কোচিং ইনস্টিটিউটে সে টিউটারের কাজ করত। তো গোকুলের সাথে অনুরাধার আলাপ হয়, আলাপের পরে প্রেম শুরু হয় তাদের মধ্যে। তারপর তারা দুজন বিয়ে করে নেয়। তারা বেশ সুখেই ঘর সংসার করছে, কিন্তু কিছুদিনের মধ্যেই গোকুলের মনে হয় যে গোকুলকে ঠকিয়ে তার স্ত্রী অনুরাধা অন্য কারোর সাথেও সম্পর্ক রেখেছে। গোকুলের সঙ্গে এই ব্যাপার নিয়ে সবসময় অনুরাধার মনোমালিন্য, ঝগড়া ইত্যাদি শুরু হয়। গোকুলের তখন সেই আগেকার পুরনো প্রেম, মানে ধন্যবাবু, যে ব্যাঙ্গালোরে থাকতো, তার কথা মনে পড়ে যায়। সে ফেসবুকে ধন্যবাবুকে খুঁজতে শুরু করে। বেশ কিছুদিন খোঁজার পরে সে তাকে পেয়েও যায়। মেসেঞ্জারে সে তার সাথে কথা বলে সে জানতে পারে ধন্যবাবুও বিবাহিত, তার একটা ছেলে একটা মেয়ে আছে। তার বর একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, নাম হচ্ছে সাজু জোজে। তো সে নিজের সংসার জীবনে বেশ সুখী। সে সুখে আছে জানতে পেরে গোকুলের মনে কোথাও একটা কষ্ট হয়। গোকুল কিন্তু নিজের স্ত্রী অনুরাধাকে একদম সহ্য করতে পারছিল না। অনুরাধা মন্ত্রতন্ত্র, জ্যোতিষী, পুজো আচ্ছা এই ব্যাপারগুলোতে খুব বিশ্বাস করত। তো গোকুল নিজের মনে মনে একটা প্ল্যানিং করার পরে ফেসবুকে সে একটা ফেক অ্যাকাউন্ট খোলে, একটা সাধুর নাম করে। ছবিতেও একটা সাধুর নাম দিয়েছিল। এবার বাড়ি এসে সে নিজের স্ত্রী অনুরাধাকে বলে যে একজন সাধু আছে অফিসে, যার নাম শুনছিলাম, সে নাকি যা বলে সব সেটাই হয়। সে পুরো ভবিষ্যৎ বলতে পারে, সে অতীতও বলতে পারে, সে ভীষণ একজন পুণ্যাত্মা। তো সে যা বলে সব সত্যি। এই গল্পগুলো সে নিজের স্ত্রীকে করে, এমনকি সেই সাধুর প্রোফাইলটাও নিজের স্ত্রীকে দেখায়। স্ত্রী দেখা মাত্র ভীষণ ইন্টারেস্টেড হয়ে যায়। এবার অনুরাধা নিজে গিয়ে সেই প্রোফাইলে সেই সাধুর সাথে কথা বলতে শুরু করে। সে সাধু বলে যে তার জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ইত্যাদি বললে সে ভবিষ্যৎ বলে দিতে পারবে, বা তার জীবনে কোনো প্রবলেম আছে কিনা, বা প্রবলেম যদি থাকে তো সলিউশন কি, সেগুলোও সে বলে দেবে। অনুরাধা এই ব্যাপারগুলো তো বিশ্বাস করতই। তারপরে সাধুর সাথে চ্যাটিং হওয়ার পরে সে আরও বেশি বিশ্বাস করতে শুরু করে। সে নিজের সমস্ত বায়োডাটা পাঠিয়ে দেয় সাধুকে। সাধু সেগুলো পড়ার পরে বলে যে তোমার আর তোমার স্বামীর মধ্যে একটা মনোমালিন্য চলছে, তোমার স্বামী তোমাকে সন্দেহ করে। অনুরাধা দেখে হ্যাঁ, সাধু তো একদম ঠিক বলছে। তখন সে বলে যে আমারও মনে হয় যে তোমার সাথে সত্যি সত্যি একটা কারোর সম্পর্ক রয়েছে, তো তুমি আমাকে মিথ্যা কথা বলো না।
সাধুর সাথে এই পর্যন্ত কথা বলে অনুরাধার মনে হয়েছিল সাধু তার ব্যাপারে যা যা বলছে সব ঠিক বলছে। সেই জন্য অনুরাধা খুব বিশ্বাস করতে শুরু করেছিল সাধুকে। সাধু বলে, তুমি বিশ্বাস করে নিজের জীবনের সব কথা আমাকে বলতে পারো, আমাকে বললে তোমার কোনো অসুবিধা হবে না, উল্টে আমি তোমার হেল্প করব, আর যাতে তোমার জীবনে কোনো প্রবলেম না আসে। তো অনুরাধা বলে যে আমার সঙ্গে এখন কারো সম্পর্ক নেই, তবে আমার বিয়ের আগে আমার ইনস্টিটিউটের একজন স্টুডেন্টের সাথে আমার খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক ছিল। সাধু বলে যে তোমার হাজব্যান্ড এই ব্যাপার নিয়ে তোমার ওপর সন্দেহ করে, তো তুমি তোমার সাথে যার একটা সম্পর্ক ছিল তার সাথে তোমার ঘনিষ্ঠ কিছু ফটো যদি থাকে সেগুলো তুমি আমাকে পাঠাও, আমি সেগুলো নিয়ে একটা বিশেষ পুজো করব। পুজো করার পরে তোমার হাজব্যান্ডের মনে এমন একটা ব্যাপার হবে যে সে তোমাকে আর সন্দেহও করবে না, আর কিছু বলবেও না, প্রায় সেই ব্যাপারটা ভুলেই যাবে, আর তুমি আর তোমার হাজব্যান্ড আবার আগের মতো খুব ভালো সংসার করা শুরু করবে। অনুরাধা নিজের সেই পুরনো বয়ফ্রেন্ড, নিজের স্টুডেন্টের সাথে কয়েকটা ঘনিষ্ঠ ফটো সেই সাধুকে পাঠিয়ে দেয়। সাধু বলে, কোনো অসুবিধা নেই, আমি পুজো করার পরে তোমার হাজব্যান্ড এই ব্যাপারগুলো সব ভুলে যাবে। ফটোগুলো কিন্তু সাধু বেশে গোকুল পেয়ে যায়। গোকুল ফটোগুলো পাওয়ার পরে অনুরাধাকে কিচ্ছু বলে না, সেই ফটোগুলো সব অনুরাধার বাবার কাছে পাঠিয়ে দেয়। অনুরাধার বাবা ব্যাপারটা দেখে ভীষণ রেগে যায় অনুরাধার ওপরে, কিন্তু গোকুল বলে যে অনুরাধাকে কিচ্ছু বলবেন না। অনুরাধা কম বয়সে বিয়ের আগে কিছু ভুল করে ফেলেছে, করুক, এখনও যদি সে ভুল করছে তাও করুক, আপনি ওকে কিচ্ছু বলবেন না, সে আমার স্ত্রী, আমি তাকে বুঝিয়ে নেব, আমার কোনো অসুবিধা নেই, আমি বুঝিয়ে নিজের কাছেই তাকে রাখবো, কারণ আমি অনুরাধাকে খুব ভালোবাসি। অনুরাধার বাবার মনে হয় আমার জামাই তো খুব ভালো ছেলে, তার রাগ হয় ঠিকই, কিন্তু সে নিজের মেয়েকে বকাবকি ইত্যাদি কিচ্ছু করে না। এদিকে গোকুলের মাথায় ছিল অন্য প্ল্যানিং। গোকুল ব্যাঙ্গালোরে ট্রান্সফার নিয়ে নেয়, যেখানে ধন্যবাবু নিজের হাজব্যান্ড আর নিজের দুটো বাচ্চার সাথে থাকছিল। সেই অ্যাপার্টমেন্টেই গিয়ে সে একটা ফ্ল্যাট ভাড়ায় নেয়। ধন্যবাবুর বাড়ি যায় নিজের স্ত্রীকে নিয়ে, নিজের একটা বাচ্চা মেয়ে ছিল তাকে নিয়ে। ধন্যবাবু নিজের হাজব্যান্ডের সাথে নিজের এক্স বয়ফ্রেন্ড আর তার স্ত্রীর দেখা করায়, বলে যে গোকুল আমার ক্লাসমেট ছিল, ছোট থেকে আমরা একসাথে পড়াশোনা করেছি। এই ব্যাপারটা জানার পরে ধন্যবাবুর হাজব্যান্ড সাজু সে খুব খুশি হয়, সে যথেষ্ট সম্মান করে গোকুলকে আর তার স্ত্রী অনুরাধাকে। তো তারা দুজন প্রতিবেশী হয়ে যায়, তাদের দুজনের বাড়িতে খুব ভালো ফ্যামিলি একটা রিলেশন তৈরি হয়। গোকুল, গোকুলের স্ত্রী, গোকুলের মেয়ে সব সময় তারা সাজু আর ধন্যবাবুর বাড়িতে আসা যাওয়া করে। বাচ্চাটাও প্রায় সারাদিনই ধন্যবাবুর বাচ্চাদের সাথে খেলাধুলা করে। তো একদিন রাত্রেবেলায় গোকুল মদ নিয়ে আসে, নিজের স্ত্রীকে বলে চলো আমরা দুজন ড্রিঙ্ক করব। স্ত্রী কিন্তু যে কোনোভাবে স্বামীর প্রিয় হতে চাইছিল, সেই জন্য স্বামীর কথা মতো সে ড্রিঙ্ক করতে শুরু করে, প্রচুর ড্রিঙ্ক করে। ড্রিঙ্ক করব প্ল্যানিং করেই কিন্তু তারা নিজেদের 3 বছরের বাচ্চাটাকে ধন্যবাবুর বাড়িতে পাঠিয়ে দেয়। অনেক রাত হয়ে যায়। এদিকে তারা ড্রিঙ্ক করছে হাজব্যান্ড আর ওয়াইফ। হাজব্যান্ড কিন্তু খুব কম করছে, আর ইচ্ছা করে ওয়াইফকে অনেকটাই মদ খাওয়ানো হচ্ছে। সে খেতে খেতে যখন একদম অজ্ঞানের অবস্থা, তখন গোকুল ধন্যবাবুর বাড়িতে ফোন করে। ফোনটা রিসিভ করে তার হাজব্যান্ড। তো নেশায় জড়ানো আওয়াজে সে আর তার স্ত্রী দুজনে কথা বলে যে আমাদের আজকে খুব পার্টি করছি আমরা হাজব্যান্ড ওয়াইফ, তো আমাদের যে বাচ্চাটা যদি ঘুমিয়ে পড়ে তো তোমাদের বাড়িতেই থাক, আমরা একটু পরে নিয়ে আসব। সাজু আর সাজু স্ত্রী ধন্যবাবু তারা দুজনেই বুঝতে পারে গোকুল আর গোকুলের স্ত্রী অতিরিক্ত নেশায় আছে, তো তারা নিজের বাড়িতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। এদিকে গভীর রাতে গোকুল সে কিন্তু বেশি নেশা করেনি, তাদের বাড়িতে একটা 2 ফুটের পিতলের গণেশ মূর্তি ছিল। তার স্ত্রী অনুরাধা যখন অতিরিক্ত নেশায় মাটিতে শুয়ে পড়েছে, এমন সময় তার মাথায়
3 বার সেই পিতলের মূর্তি দিয়ে আঘাত করা হয়। তার স্ত্রী মারা যায়। বেশ কিছুক্ষণ পরে সে নিজের শ্বশুরবাড়িতে ফোন কলে জানায় যে অতিরিক্ত নেশা করার পরে তার স্ত্রী পিছলে পড়ে গেছিল, তারপরে সে মারা গেছে। পুলিশ আসে, হসপিটাল নিয়ে যাওয়া হয়, জানা যায় যে অনুরাধা মারা গেছে। পোস্টমর্টম রিপোর্টে আসে যে তার মাথায় আঘাত করা হয়েছে, যার ফলে সে মারা গেছে। আঘাতটা ছিল 3 বার। পুলিশ গোকুলকে অ্যারেস্ট করে, কিন্তু গোকুলের শ্বশুর সে এসে পুলিশ স্টেশনে বলে যে তাদের মেয়েই বদমাশ ছিল, বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত ছিল, তাদের জামাই খুব ভালো মানুষ, তো সে কোনো কেস করতে চায় না। অনুরাধার বাবা মেয়ের ওপরে খুব রেগেছিল, জামাইকে সে সব সময় ভালো বলছিল। অনেক চেষ্টা করে তিনি বারবার বলে পুলিশ কাস্টাডি থেকে নিজের জামাইকে বের করে নিয়েছিলেন। এবার গোকুল নিজের স্ত্রীর তরফ থেকে মুক্ত হয়ে গেছিল। নিজের যে 3 বছরের বাচ্চা তাকে বেশিরভাগ ধান্যবাবুর বাড়িতে পাঠাচ্ছিল। এদিকে তার মাথার মধ্যে ছিল অন্য প্ল্যানিং। সে বারবার ধান্যবাবুর বাড়িতে নানা রকম অজুহাতে নিজের মেয়েকে নিতে দিতে কিছু না কিছু করতে যেতই। আর ধান্যবাবু বাচ্চাটার মা মারা গেছে বলে সে অতিরিক্ত স্নেহ করত বাচ্চাটাকে। মাঝে মাঝেই গোকুল যেত আর নিজের বন্ধুর সাথে কথা বলতো। কথা বলতে বলতে সে সুযোগ মতো মাঝে মাঝেই পাসপোর্ট, সাজুর আই কার্ড, সাজুর আধার কার্ড ইত্যাদি চুরি করে নিজের বাড়ি নিয়ে আসে। ধান্যবাবুর হাজব্যান্ড সাজুর ফটো দিয়ে সে একটা ফেক অ্যাকাউন্ট খোলে ফেসবুকে। সেই প্রোফাইল থেকে বিভিন্ন রকম উল্টোপাল্টা দেশ বিরোধী পোস্ট সে করছিল। তার মনে হয়েছিল সাইবার সেলের নজর পড়বে তার পোস্টগুলোর ওপরে। নজর পড়লে তারা সাজুকে একটা টেররিস্ট ভাববে, তারপরে তাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে। কিন্তু বেশ কিছুদিন হয়ে যায় সে এই ধরনের দেশ বিরোধী সমাজ বিরোধী পোস্ট করতেই থাকে। সাইবার সেলের নজর পড়ে না, সাজু জোজে অ্যারেস্টও হয় না। তারপরে এক সময় সে সাজুর ডকুমেন্ট দিয়ে একটা এয়ারটেলের সিম নিয়ে আসে। সেই সিমটা থেকে সে একদিন দিল্লি আর ব্যাঙ্গালোর এয়ারপোর্টে ফোন করে সে জানায় যে সে একজন টেররিস্ট বলছে। 3খানা প্লেনের নাম বলে। 2টো প্লেন হংকং যাচ্ছিল আর একটা প্লেন জিউরিক যাচ্ছিল। সে এয়ারপোর্টে ফোন করে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলে যে ওই 3টে প্লেনে বোম রাখা হয়েছে, যে যদি তোমাদের সাহস থাকে তো তোমরা আমাকে আটকে দেখাও। চারিদিকে ব্যস্ততা শুরু হয়ে যায়। প্লেন উড়ে গেছিল, তাদেরকে ইমার্জেন্সি ল্যান্ড করানো হয়। প্রত্যেক যাত্রীকে বাইরে বের করে ভালো করে প্লেনটা সার্চ করা হয়। এইভাবে সাজুর নামে নেওয়া সিম থেকে সে মিথ্যা ফোন কল করে দিল্লি আর ব্যাঙ্গালোর এয়ারপোর্টের প্রত্যেকটা মেম্বারকে সে ব্যস্ত করে তোলে। আর ডেটটা ছিল 28 জুলাই 2015। এই ঘটনা ঘটে যাওয়ার পরে সত্যি সত্যি ক্রাইম ব্রাঞ্চের নজর পড়ে ওই সিমটার ওপর। যে নম্বরটা তাদের কাছে ছিল, যে নম্বরটা থেকে ফোন এসছিল এয়ারপোর্টে, এই নম্বরটা আসলেই কার, সব ডকুমেন্ট দেখে তারা বুঝতে পারে সাজু জোজে নামে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নম্বর। সে এই ধরনের দেশ বিরোধী সমাজ বিরোধী অ্যাক্টিভিটি করছে নিজের বাড়িতে বসে, এটাই পুলিশ ভাবে। পুলিশ আসে, পুলিশ এসে সাজুকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পরে সাজুকে অনেক টর্চার করা হয়, অনেক জিজ্ঞাসাবাদ করা হয়। সাজু সবসময় একটা কথাই বলে, সে এই সমস্ত ব্যাপারে কিচ্ছু জানে না, বা এই যে নতুন ফোন নাম্বার বা এই যে ফেসবুকে একটা আইএস নামের যে অ্যাকাউন্ট, সে কিছুই জানে না। পুলিশ বিশ্বাস করছিল না। পুলিশ সাজুর বাড়িতে আসে সার্চ ওয়ারেন্ট নিয়ে। সাজুর বাড়ি সার্চ করা হয়। সার্চ করার পরে একটা নামাজ পড়ার যে টুপি থাকে সেই রকম একটা টুপি পাওয়া যায়, বেশ কয়েকটা অস্ত্রশস্ত্রও পাওয়া যায়। যে ব্যাপারগুলো নিয়ে সাজু বলে যে সে কিচ্ছু জানে না। সাজু স্ত্রী, সেও কিছু জানে না। সাজু স্ত্রী সমানে কাঁদছে, আর বাচ্চা ছিল 2টো, তারাও কান্নাকাটি করছে, আর তাদেরকে সান্ত্বনা দেওয়ার কাজটা করছে গোকুল।
গোকুল কিন্তু সববার নজর বাঁচিয়ে সেই টুপি, সেই অস্ত্রশস্ত্র বা যে ডকুমেন্টগুলো চুরি করে নিয়ে গেছিল সেগুলো ফেরত দিয়ে গেছিল। গোকুল একদিন সাজুর গাড়িতে করে ধন্যবাবুকে থানায় নিয়ে যাচ্ছিল সাজুর সাথে দেখা করাবার জন্য। পুলিশ সবসময় সাজুর নম্বরটা লোকেশন ট্রেস করছিল। তার আগে যখন পুলিশ ট্রেস করছিল সেই ফোনের লোকেশন দেখাচ্ছিল ওই অ্যাপার্টমেন্ট যেখানে গোকুল বা সাজু দুজনেই থাকে। তো বারবার সাজুর বাড়িতে তল্লাশি চালানোর পরেও সেই ফোনটা কিন্তু পুলিশ পায়নি। হঠাৎ পুলিশ লক্ষ্য করে যে নম্বরটা মুভ করছে। পুলিশ সজাগ হয়ে যায়। তখন দেখে নম্বরটা ধীরে ধীরে পুলিশ স্টেশনের দিকে এগিয়ে আসছে। পুলিশ যখন বাইরে বেরিয়ে যায় তখন দেখে যে একটা গাড়িতে করে গোকুল সাজুর স্ত্রীকে নিয়ে থানায় এসছে। পুলিশ কিন্তু বলে যে ওই ফোনের লোকেশনটা এই গাড়িতেই দেখা যাচ্ছে। তো গাড়িতে যে পা রাখার জায়গাটা আছে সেই কার্পেটটার নিচে ওই ফোনটা পাওয়া যায়, যে ফোনটাতে সেই সিমটা এয়ারটেলের ছিল। পুলিশ আরও কনফার্ম হয়ে যায়, কারণ পুলিশ জানতো যে এই গাড়িটা সাজুর, আর সাজুর গাড়িতে পা রাখার জায়গাতে যখন ফোনটা পাওয়া গেছে তার মানে সাজু লুকিয়ে রেখেছে। এবার সাজুর ফোনের কল ডিটেল বের করা হয়, আর সঙ্গে বের করা হয় সাজুর স্ত্রী ধন্যবাবুর ফোনের কল ডিটেল। পুলিশ একটা জিনিস লক্ষ্য করে, টেররিস্টের ফোনের যে নাম্বারটা, সেই নাম্বারটা যখন প্রথম নেওয়া হয়েছিল ফার্স্ট কল কিন্তু ধন্যবাবুকে করা হয়েছিল। পুলিশ ভাবছিল সাজু প্রথম ফোন নিয়ে নিজের স্ত্রীকে ফোন করেছিল। ধন্যবাবুকে ব্যাপারটা জানানো হয়। সে অনেক ভাবনা চিন্তা করার পর পুলিশকে জানায় যে অনেক দিন আগে ওই নম্বরটা থেকে তাকে তার বন্ধু গোকুল ফোন করেছিল, তার হাজব্যান্ড ওই নম্বর থেকে তাকে কোনো দিন ফোন করেনি। এই ব্যাপারটাও সে জানায়। আরও একটা ব্যাপার সে পুলিশকে জানায় যে প্রথম অনেক বছর পর যখন তার বন্ধু গোকুল তার সাথে কথা বলেছিল তখন গোকুল তাকে বলেছিল যে তুমি তোমার হাজব্যান্ডকে ডিভোর্স করো, আমি আমার ওয়াইফকে ডিভোর্স করব, তারপরে আমরা দুজন আবার বিয়ে করব। এই ব্যাপারটা তার ভালো লাগেনি। সে বলেছিল এটা কখনোই সম্ভব নয়, কারণ আমি আমার হাজব্যান্ডের সাথে যথেষ্ট সুখে আছি। তখন গোকুল তাকে বলেছিল সে ইয়ার্কি করছে। যাই হোক, এই ব্যাপারটা পুলিশকে জানানোর পরে পুলিশ গোকুলকে অ্যারেস্ট করে, কারণ এই পর্যন্ত অনেক জিজ্ঞাসাবাদ বা সাজুর বিভিন্ন অ্যাক্টিভিটির ব্যাপারে যখন পুলিশ তদন্ত করে তখন পুলিশের সত্যি সত্যি মনে হচ্ছিল ওই সিমটার ব্যাপারে সাজু কিছু জানে না। যে দোকানদার সিমটা বিক্রি করেছিল সে বলে যে হ্যাঁ, একটা পাসপোর্ট দেখিয়ে একজন ভদ্রলোক এসছিলেন সিমটা কিনতে, কিন্তু নিজের জন্য কেনেননি, নিজে একটা পাসপোর্ট দেখিয়েছিলেন, সেই নামে তিনি কিনেছিলেন। এই পর্যন্ত আমাদের এখানে যারা সিম কেনে কখনোই পাসপোর্ট দিয়ে কিনতে আসে না। ওই প্রথমবার আমার দোকানে এমন কেউ সিম নিতে এসছিল যে অন্য কারোর পাসপোর্ট নিয়ে এসছিল একটা সিম নেওয়ার জন্য। এই সমস্ত ব্যাপারগুলো যখন পুলিশের সামনে আসে, গোকুলকে টর্চার করা হয়, জিজ্ঞাসাবাদ করা হয়, তখন গোকুল পুরো ব্যাপারটা বলে ফেলে। এমনকি গোকুল যে নিজের স্ত্রীকে মেরে ফেলেছিল সেই ব্যাপারটাও সে পুলিশের সামনে স্বীকার করে। আরও একটা অবাক করা বা মন ভালো করার মতো ব্যাপার, গোকুলের যে 3 বছরের মেয়েটা ছিল, মা নেই, বাবা জেলে চলে গেছে, তারপরে ওই বাচ্চাটা কোথায় যাবে? তার দাদুর বয়স হয়েছিল, সেও মারা গেছিল। তো ওই বাচ্চাটা কিন্তু এখন ধন্যবাবু আর তার হাজব্যান্ড সাজুর কাছেই রয়েছে। তাদের আগেও 2টো বাচ্চা ছিল, এখন সেই বাচ্চাটাও আছে। মোট 3টে ছেলে মেয়ে তাদের। তারা কিন্তু পুলিশের কাছে গিয়ে বলে চেষ্টা করে গোকুল আর অনুরাধার বাচ্চাটাকে নিজের কাছে বা নিজেরা তারা মানুষ করবে এটা বলেছিল। কারণ কি, পুলিশ সেই বাচ্চাটাকে হয়তো কোনো অনাথ আশ্রমে পাঠাতো।